ঘর বন্দী হয়েছিল তে। শুধু তের মন ভালো করার জন্য সুগার জোরাজোরিতে তে একবার বাইরে এসেছিল, কিন্তু লোকজন ওকে নিয়ে বাজে মন্তব্য করছে, উল্টাপাল্টা কথা বলছে আর হাসাহাসিও করছে। তাই তে নিজেকে ঘর বন্দী করে নিয়েছে। তে রুম থেকে কোথাও বের হয় না, কারোর সাথে কথা বলে না, আর হাসি তো দূরেই থাক, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা সারাদিন মলিন হয়ে থাকে। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে হ্যাঁ বা নাতেই উত্তর দেয়। যে বাড়িটা সারাদিন দুই ভাই বোনের খুনসুটিতে মেতে থাকতো, সেই বাড়িটা এখন শান্তিপূর্ণ হয়ে গেছে, যেন এখানে কোনো মানুষজন থাকে না। সুগা তার বাবা মায়ের সাথে এখনো কোনো কথা বলেনি। দুই ভাই বোন দুই রুমে পড়ে থাকে। সুগা মাঝে মাঝে তের সাথে কথা বলতে আসে, তেকে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, ঘুমও পাড়িয়ে দেয় এবং জোকস বলে তেকে হাসানোর চেষ্টা করে। কিন্তু সেই জোকস গুলো শুনে তের এখন হাসি পায় না, সারাক্ষণ মুখটা মলিন করে বসে থাকে। কিন্তু সুগা তো ছাড়ার পাত্র না, সে তো চেষ্টা করেই যাবে। আর এই সব কিছু দেখে ইয়ঞ্জনের অনেক বেশি খারাপ লাগছে। ইয়ঞ্জন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোবিনের কাছে গিয়ে বলল, আমরা ঢাকায় যাচ্ছি কবে? আর 3 দিন পরে যাচ্ছি। ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, বিজনেসে শিফট করে নিয়েছি, বাড়ির ডেকোরেশনের কাজও সম্পূর্ণ করে ফেলেছি, আর সব ফার্নিচারও কেনা হয়ে গেছে। তের কলেজের অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে, আর সুগার টিসি নিয়ে নিয়েছি, ওইখানে গিয়ে ভর্তি করে দিব। এই বাড়িটার জন্য নতুন একটা ভাড়াটা পেয়ে গেছি, আমরা চলে গেলেই তারা উঠবে। সোবিন একদমই কথাগুলো বলল। সবাইকে কবে বলবে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি? সুগা আর থেকে আজ রাতেই বলে দেব, আর বাকিদের যাওয়ার সময় বলে দিলেই হবে। আর যদি নাও বলি তাহলে আমার মনে হয় না তাদের কোনো কিছু আসে যায়। ব্যালকনির সোফাতে বসে আছে তে, তখনই আস্তে করে সুগা এসে ডাক দেয়, তে। সুগাকে ডাক দেওয়া দেখে তে সুগার দিকে তাকালো। তে, রেডি হয়ে নে, আমরা বের হব। আমি কোথাও যাব না ভাইয়া, আমি ঘুরতে যাচ্ছি না, একটা মাঝারে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আয়, আমি অপেক্ষা করছি। তে আর কিছু বলল না, সে জানে তার ভাই তার মন ভালো করার চেষ্টা করছে। আর মাঝারের নামটা শুনে তে আর মানা করতে পারলো না, হয়তো সেখানে গেলে তের মনটা একটু ভালোও হতে পারে। গাড়িতে বসে আছে সুগা। সুগা ড্রাইভিং করছিল আর তে পাশের সিটে বসেছিল। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎই সুগা ব্রেক করলো। আচমকা ব্রেক করাতে তে তো অনেক বেশি অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকালো। তে, আইসক্রিম খাবি? না, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছা করে না। ইচ্ছা করে না মানে কি? তোর না আইসক্রিম অনেক পছন্দ, একটু বস, আমি নিয়ে আসছি। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সুগা গাড়ি থেকে বের হয়ে গেল। তে নিজের ফোনের ঘড়িতে একবার টাইমটা দেখে নিল, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু তবুও সুগা আসছে না। তার জন্য তে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দেখলো এটা একটা ছোট মার্কেট, এখানে তে আগেও অনেকবার এসেছে, এখানে প্রায় সবাই তেকে চেনে, তাই সে আর সামনে এগোলো না। কেউ যদি দেখে আবারও ওকে কথা শোনাতে থাকে, তাই চুপচাপ গাড়ির সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করতে লাগলো। তে বেবি, কারোর ডাকে ফোন থেকে চোখ তুলে সামনে তাকালো তে, আর সামনে তাকিয়ে তে অনেক বেশি চমকে উঠলো আর ভীষণ ভয়ও পেয়ে গেল। তার সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, আর এদেরকে খুব ভালো করে চেনে তে। এরা এই এলাকার নাম করা বখাটে ছেলে, তেকে একবার টিচ করেছিল এরা। পরবর্তীতে সুগা এই কথাটা জানতে পারে। তারপর সুগা আর ওর বন্ধু মিলে এই কয়েকটা ছেলেকে পুরো কলেজের সামনে পিটিয়েছিল, বেশ মার মেরেছিল। এদের দলের লিডার হলো হায়নজিন, ওর বাবা একজন পলিটিশিয়ান, তাই এদের যতই পুলিশ ধরে নিয়ে যাক না কেন, হায়নজিনের বাবা ওদের ছাড়িয়ে নিয়ে আসে। ওদের মধ্যে একজন বলল, আরে ভাই, এ তো মেঘনা চাইতে বৃষ্টি, পাখির নিচেই আমাদের কাছে ধরা দিতে এসেছে। এদেরকে দেখে ভীষণ ঘাবড়ে গেল, তাড়াতাড়ি করে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু বিপদ যখন আসে সব জায়গা দিয়েই আসে। এদিকে গাড়ির দরজাটাও লক হয়ে গেছে, আর গাড়ির চাবি তো সুগার কাছে। কয়েকবার জোরে জোরে টান দিল তে, তবু দরজাটা খুললো না। তখন তে কোনো উপায় না পেয়ে জোরে একটা দৌড় দিতে লাগলো, কিন্তু হায়নজিন ল্যাং মারলো, যার কারণে তের পায়ের সাথে বেঁধে তে উপর হয়ে একদম মাটিতে পড়ে গেল। তারপরে হায়নজিন নিচে থেকে তেকে টেনে তুললো আর বলল, আমার হাত থেকে পালানো এত সহজ না বেবি। কথাটা বলার সাথে সাথে তার নাকে কেউ একজন অনেক জোরে ঘুষি মারলো। হায়নজিন মাটিতে উল্টে পড়লো। তে দেখলো সুগা দাঁড়িয়ে আছে এবং কিছুটা দূরে আইসক্রিম গুলো মাটিতে পড়ে আছে। ঠিক আছিস তুই? তে মাথা নাড়লো এবং হ্যাঁ সূচক উত্তর দিল। ততক্ষণে এখানে লোকজনের ভিড়ে জমা হয়ে গেল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে তামাশা দেখছে। সুগা হায়নজিনের কলারটা ধরে বলল, তোর সাহস হয় কি করে আমার বোনকে টাচ করার? হায়নজিন কলার ধরাতে ভীষণ রেগে গেল এবং এক ঝটকাতে সুগার হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিল। কোমর থেকে একটা পিস্তল বের করে তের দিকে পয়েন্ট করলো। হয় তোর বোনকে আমার সাথে যেতে দিবি, না হয় তোর বোনকে এখানেই গুলি করে মেরে ফেলবো। ঘটনাটি দেখে সুগা অনেক বেশি চমকে উঠলো। তে তো এবার জোরে শব্দ করে কান্না করে দিল। সুগা কোনো কিছু না ভেবে হায়নজিনের থেকে পিস্তলটা নেওয়ার জন্য টানাটানি করছিল। এই পর্যন্ত ওদের দুজনের মধ্যে গুলিটা নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তারপরে খুব জোরে বিকট একটা আওয়াজ হলো। সুগা
পা পিছিয়ে গেল, ধাপ করে মাটিতে বসে পড়লো। ভাইয়া! সুগাকে দেখে তে জোরে চিৎকার দিয়ে উঠলো। সুগার বুকে গুলি লেগেছে, গল গল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে হায়ন জিন অনেক ভয় পেয়ে যায় আর তার দল বল নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তে দৌড়ে সুগার কাছে গেল, সুগাকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। ভাইয়া, তোমার কিছু হবে না ভাইয়া, আমি বলেছিলাম খোদা আসতে হবে না। তুই চিন্তা করিস না, তোর ভাই তোকে ছেড়ে কোথাও যাবে না। ভাইয়া, ভাইয়া প্লিজ তুমি চোখ বন্ধ করো না। আল্লাহ প্লিজ তুমি আমাকে নিয়ে যাও, আমার ভাইকে ছেড়ে দাও। তের মনে হচ্ছিল ওর কলিজাটা কেউ টেনে ছিঁড়ে বের করে ফেলেছে। তের কান্না দেখে উপস্থিত থাকা সবার চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎই সুগা চোখ বন্ধ করে ফেললো এবং তের গলা দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। তের নিজেকে পুরো অসহায় মনে হচ্ছিল। হসপিটালের একটা বেঞ্চে বসে একদিনে ওটিতে তাকিয়ে আছে তে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। দেখে মনে হচ্ছে যেন জীবন্ত লাশ হয়ে গেছে। তে সারা গায়ে রক্ত লেগে আছে, চোখের পানিগুলো শুকিয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। সবিন আর ইয়ঞ্জুন পাশে বসেই কান্না করছে। সেখানে লিমিনহু তার ওয়াইফ মিনাও এসেছে। আসলে তখন সেখানে উপস্থিত কিছু লোক সুগাকে ধরে হসপিটালে নিয়ে আসে। ওইখানকার প্রায় সবাই সবিনকে চেনে। সবিন সিলেটের নাম করা একজন বিজনেসম্যান তার জন্য, এবং সুগার থেকে দেখেও অনেকজন চিনতে পারলো। দুজন লোক দ্রুত সবিনের বাড়িতে গিয়ে সবকিছু খুলে বলল। সেখানে লিবিনহু এবং মিনাও ছিল। সবটা শুনে তারা দেরি না করে দ্রুত চলে এলো। এই বিষয়টা পরিবারের বাকিরা কিছুই জানে না। আসল কথা, সবিন ইচ্ছা করে তার অন্য ভাই বোনদের এই কথাটা বলেনি, আর লিবিনহুকেও কিছু বলতে দেয়নি। ওটির দরজা খুলে ডক্টর বের হয়ে এলো। সবাই গিয়ে ডক্টরের সামনে দাঁড়ালো। তে ফ্ল্যাট হয়ে দাঁড়িয়ে ডক্টরের সামনে এগিয়ে গেল। আমার ছেলের কি অবস্থা? আমরা রক্ত পড়া বন্ধ করতে পেরেছি, বাট আই এম সরি টু সে আমরা ওনার অপারেশনটা করতে পারবো না। বুলেটটা ওনার বুকের হাঁটি থেকে একটু নিচে লেগেছে। অপারেশনটা করতে একজন দক্ষ সার্জন লাগবে। আমাদের এখানে ভালো কোনো সার্জন নেই, তাই আপনারা যত দ্রুত সম্ভব আপনার ছেলেকে ঢাকাতে নিয়ে যান। তাছাড়াও পেশেন্টের বাঁচার চান্স খুবই কম, এখানে আমরা কেউ রিস্ক নিতে চাই না। বলেই ডক্টর আবারও ওটির মধ্যে চলে গেল। তিন মাথাটা ঘুরে উঠলো। ওর কানে শুধু ডক্টরের বলা শেষ কথাটা বাজছে, ওনার বাঁচার চান্স খুবই কম। চোখের সামনে সুগার রক্তাক্ত শরীরটা ভেসে উঠলো। আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেল। রাত 11:30 বাজে। ঢাকার গ্রিন আওয়ার ক্লিনিকের করিডোরে বসে আছে সবিন, ইয়ঞ্জুন আর মিনা। লিমিনহু রিসেপশনে গেছে ফর্মালিটি পূরণ করতে। ইয়ঞ্জুন সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শব্দহীন কান্না করছে তিনি। অতি শোকে যেন পাথর হয়ে গেছে। তার ছেলে মেয়ে দুজনেই ক্লিনিকে ভর্তি। সুগাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর আসলেই অপারেশনটা করা হবে। তেকে কেবিন দেওয়া হয়েছে, হাতে স্লাইন লাগানো হয়েছে। প্রায় 5 ঘন্টা ধরে তে অজ্ঞান হয়ে আছে। অতিরিক্ত মানসিক চাপ ইউকনের কারণে এই অবস্থা হয়েছে। তাছাড়া অতিরিক্ত ভয় পাওয়ার কারণে প্যানিক অ্যাটাক হয়েছে, যার কারণে শ্বাস নিতে পারছে না। তাই তেকে অক্সিজেন লাগানো হয়েছে। ডক্টর বলেছে শেষ না আসা পর্যন্ত কিছু বলতে পারবে না। ওনারা সিলেট থেকে রাত 9টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঢাকার এয়ারপোর্টে রাত 11টার সময় এসে ফ্লাইট ল্যান্ড করে এবং এয়ারপোর্ট থেকে ক্লিনিকে আসতে 11:30 বেজে যায়। লিমিনহুর ডাকে চোখ খুলে তাকায় ইয়ঞ্জুন। লিমিনহু শুকনো গলায় বলে ওঠে, কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসছে। ওনার বাসা এখান থেকে বেশি দূর না, কাছাকাছি। এই ক্লিনিকের ওনারের ওয়াইফ, তিনি নাম করা ডক্টর। কিম মেনশন, 2 তলা সাদা রঙের একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটার চারপাশে কালো রঙের পোশাক পরে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গার্ডরা, তারা পাহারা দিচ্ছে। এই বাড়ির মালিকের নাম হচ্ছে কিং নামজুন। তিনি একজন পলিটিশিয়ান প্লাস বিজনেসম্যান। ওনার ওয়াইফের নাম কিম সকজিন, পেশায় একজন ডক্টর। ওনাদের 2 ছেলে। বড় ছেলে জিয়ন জাংকুক। জাংকুক লন্ডনের একটা ভার্সিটি থেকে এমবিএ করছে, পাশাপাশি তার বাবা লন্ডনের বিজনেস সামলায়। ছোট ছেলের নাম ইউনো। ইউনো ঢাকার একটা ভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। সোফায় বসে কফি খেতে খেতে বিজনেসের কিছু কথা বলছে জাংকুক আর আরএম। পাশের সোফায় বসে খুব মনোযোগ দিয়ে গেম খেলছে ইউনো। জিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, হসপিটাল থেকে ফোন এসেছে, আমাকে এখনই যেতে হবে, একটা ইমার্জেন্সি কেস আছে। জাংকুক তুমি আমাকে একটু ড্রপ করে দেবে প্লিজ? জাংকুকের হাতে কফির মগ টেবিলে রেখে দাঁড়িয়ে গেল। ওকে মম, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। মম, তোমাদের সাথে আমিও যাব, বাড়িতে ভীষণ বোরিং লাগছে। তাছাড়া অনেকদিন হসপিটালেও যাই না। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, হাতে বেশি সময় নেই। তাদের কথার মাঝে একটু রেগে কিং নামজুন বলে উঠলো, রেডি হও মানে? সবাই চলে গেলে আমি একা একা
বাসায় কি করব? জাঙ্কুক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, কি আর করবে ড্যাড, পেতনির সাথে কাপল ডান্স করো। কথাটা বলে জাঙ্কুক উপরে উঠে চলে গেল রেডি হতে। জাঙ্কুকের কথা শুনে ইউনু হেসে দিল, তারপর সিরিয়াস হওয়ার ভান করলো। ড্যাড, মম প্রায় রাতেই হসপিটালের কথা বলে বের হয়ে যায়। আদৌ হসপিটালে যায় কিনা সে ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট ডাউট আছে। প্লিজ সাবধানে থেকো আর নিজের বইয়ের দিকে নজর রেখো। কখন তোমার জন্য সতীন নিয়ে বাড়িতে আসবে বলা তো যায় না। তখন নামজুন ইউনুর কান টেনে ধরে বলল, তুমি নিজের চরকায় তেল দাও, আমার বইয়ের ব্যাপারে আমি বুঝে নেব, আর তোমার এত বেশি না ভাবলেও চলবে। ইউনু তার বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। যখন তোমার বউ তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে চলে যাবে, তখন বসে বসে অরিজিৎ সিং এর স্যাড সং শোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথাটা বলে ইউনু উপরের দিকে হাঁটা শুরু করলো। নামজুন তার ছেলের কথার পাত্তা দিল না। দুনিয়ার যত অদ্ভুত কথা তার ছোট ছেলের মুখে শোনা যাবে। এই ছেলের সাথে কেউ 5 মিনিট কথা বললে তার মাথা খারাপ হয়ে যাবে। যার একবার পেছনে লাগে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়ে। তার বড় ছেলে ঠিক তার ছোট ছেলের উল্টো, একদম শান্তশিষ্ট এবং গভীর বুদ্ধিমান। কারোর সাথে অতিরিক্ত কথা বলে না এবং বাজে কোনো টাইম ওয়েস্ট করে না। জাঙ্কুক অনেক বেশি ডেডিকেটেড একজন মানুষ। সে খুব কম হাসে। শুধু দুই ভাইয়ের মধ্যে একটা জিনিসই মিল আছে, সেটা হচ্ছে তারা দুই ভাই অনেক বেশি সুন্দর। আর দ্বিতীয়টা হচ্ছে তাদের মাথায় রাগ উঠলে যা খুশি তাই করতে পারে। বিশেষ করে জাঙ্কুক সবসময় রাগ তার নাকের ডগায় থাকে। আরিম জিনকে উদ্দেশ্য করে বলল, আমিও যাব তোমাদের সাথে। হোয়াই নট? তুমি একা কেন যাবে? এই বাড়িটাও সাথে করে উঠিয়ে নিয়ে চলো। আমি তো এখানে পেশেন্ট দেখতে যাব না, পিকনিক করতে যাব। তখন ইউনু সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, দেখছো ড্যাড, মম কিন্তু তোমাকে বলতে পারতো যে ঠিক আছে চলো, কিন্তু মম উল্টো রাগ দেখাচ্ছে। মম তোমাকে সাথে করে নিয়ে যেতে চায় না। নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। অসভ্য ছেলে, তোমাকে আমি জুতা পেটা করব। মুখে যখন যা আসে তাই বলে দাও, তাই না? বলে জিন ইউনুকে তাড়া করতে লাগলো। তখনই সেখানে জাঙ্কুক চলে আসে। ব্রো প্লিজ আমাকে এই ঘসিটি বেগমের হাত থেকে বাঁচাও বলে ইউনু একটা দৌড় দিল তাকে আর পাইকে। গ্রিন ওভার ক্লিনিকের লিফট থেকে 3 তলায় নামলো নামজুন, জিন, জাঙ্কুক আর ইউনু এবং তাদের সাথে দুজন নার্স ছিল। তাদের সবাইকে দেখে রিসেপশনে থাকা মেয়েগুলো দাঁড়িয়ে সালাম দিল। উত্তরে তারা হ্যালো বলে সামনে এগিয়ে গেল। একজন নার্স ইউনজুনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ম্যাম এনারা পেশেন্টের বাড়ির লোক। নার্সের কথা শুনে ইউনজুন আর সুবিন চোখ তুলে তাকালো জিনের দিকে। তাকিয়ে তারা অনেক বড় একটা ঝটকা খায়। ইউনজুন বসা থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে যায়। জিন 2 পা পিছিয়ে যেতে নিলে সে তো হঠাৎই পড়ে যেতে নেয়। তখন আরেম তাকে ধরে ফেলে। তাদের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেছে। এনারা একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই তো রীতিমতো স্ট্যাচু হয়ে গেছে। জিন আর ইউনজুনের চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। জিন তখন কাঁপা কাঁপা গলায় ইউনজুনকে ডাক দেয়, ইউনজুন তুই? জিনের ডাকে হুঁশ ফেরে ইউনজুনের। হঠাৎ করে ইউনজুন দৌড়ে গিয়ে জিনের পাটা জড়িয়ে ধরে আর অনেক বেশি কান্না করতে করতে বলে, আপু আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও প্লিজ। আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। আমার 2 ছেলে মেয়ের অবস্থা অনেক বেশি খারাপ। আমার উপর একটু দয়া করো। আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে নাও প্লিজ। কি করছিস? উঠে দাঁড়া। জিন ইউনজুনকে ধরে দাঁড় করালো। ওরা কেউ তো ভাবতেই পারেনি যে ইউনজুন এই কাজটা করবে। বাঁচিয়ে নাও মানে? কি হয়েছে তোর ছেলে? গুলি লেগেছে। প্লিজ আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও। আমার ছেলে মেয়ের কিছু হলে আমি মরেই যাব। জিন তো পুরো চমকে উঠলো। মায়া ভরা ইউনজুনের মুখের দিকে তাকালো। কতগুলো বছর পর দেখছে তার এই বোনটাকে। তার সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গেছে। এতগুলো বছর পর বোনটাকে দেখলো, তা আবার এই অবস্থায়। বোনটাকে এত বছর পর কাছে পেয়েও সে খুশি হতে পারছে না, কারণ তার বোনটা অনেক বেশি কষ্টে আছে। জিন হাত বাড়িয়ে ইউনজুনের চোখে পানি মুছে দিল। তারপর জিন ইউনজুনকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। আজকে যদি তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দিতে না পারে তাহলে আমি আর কোনোদিন ডক্টরের অ্যাপ্রন পরব না। উপস্থিত সবাই অনেক বেশি চমকে উঠলো। সবাই তো জিনের দিকে তাকিয়ে আছে। কেউ ভাবতেই পারেনি জিন হঠাৎ করে এই কথাটা বলবে। জিন আর ইউনজুন দুজন আপন বোন। আরিম ইউনজুন আর সোবিনকে দেখেই চিনতে পেরেছিল। জাঙ্কুক আর ইউনু সামনাসামনি না দেখলেও ছবিতে ইউনজুনকে দেখেছিল, তাই তাদের খালামণিকে চিনতে তাদের কোনো অসুবিধা হয় না। জিন ইউনজুনকে ছেড়ে দিয়ে কপালে একটা চুমুকে তারপর বলল, একদম কান্নাকাটি করবি না, তোর ছেলে মেয়ের কিছু হবে না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। ইউনজুন জানো বোনের কথায় কিছুটা ভরসা পেল। জিন ইউনজুনকে ধরে বসিয়ে দিল। এরপর জিন জাঙ্কুকের সামনে গিয়ে বলল, তোমার মামাদের ফোন করো, সবাইকে এক্ষুনি এখানে আসতে বলো। জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিন তাড়াতাড়ি করে ওটিতে চলে গেল। এতক্ষণ এখানে যা হলো তা দেখে লিমিনহো আর মিনা অনেক বেশি অবাক হয়ে গেল। তাদের মাথার উপর দিয়ে সবকিছু গেল। তাদের মাথায় ঢুকছে না যে এনারা
ইউনজুনকে কিভাবে চেনে। কৌতূহল চেপে রাখতে না পেরে লিমিনহো সোবিনকে জিজ্ঞাসা করলো, সোবিন কি হচ্ছে এসব? এনারা কারা? এনারা ইউনজুনকে কিভাবে চেনে? আর ওই ভদ্র মহিলাকে ইউনজুন আপু বলে কেন ডাকলো? উনি তো ডক্টর কিম সক-জিন, এই হসপিটালের ওনারের ওয়াইফ। তাহলে ইউনজুনের সাথে ওদের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোবিন কিছু বলতেই যাবে তখনই আরিম সামনে এগিয়ে এসে বলল, আমি বলছি। লিমিনহো প্রশ্নবোধক দৃষ্টিতে আরিমের দিকে তাকালো। একটু আগে যে ভদ্র মহিলাকে দেখলেন, যাকে জড়িয়ে ধরে ইউনজুন কান্না করছিল, উনি হলো ডক্টর কিম সক-জিন, ইউনজুনের আপন বড় বোন। আর আমি ডক্টর জিনের হাজবেন্ড, ইউনজুনের একমাত্র দুলাভাই। আর আমার বড় ছেলে জিয়ন জাংকুক, আমার ছোট ছেলে ইউনহো। তাছাড়া আমার আরো একটা পরিবার আছে। আমি আর সোবিন একসময় খুব ভালো বন্ধু ছিলাম। আমরা একই ভার্সিটিতে একই ইয়ারে পড়ালেখা করতাম। আরিমের কথায় লিমিনহো চমকে উঠলো, কারণ ওনারা এতদিন জানতো ইউনজুনের বাবার বাড়ির লোকরা অনেক বেশি গরিব, তাই ইউনজুনের কেউ কখনো খোঁজ খবর নেয় না। আর এই জন্য ইউনজুনকে তার শ্বশুর বাড়ির লোকরা অনেক বেশি অপমান করত, বিশেষ করে আইয়ু। সে তো কথায় কথায় ইউনজুনকে সবার সামনে ছোট করত, ছোট লোক বাড়ির মেয়ে বলে। সোবিন বা ইউনজুন কখনোই বলেনি যে ইউনজুনের বাবার বাড়ি কোথায়, কিংবা বাড়িতে কে কে আছে, আর তার বাবার বাড়ির লোক কেন এত বছর ইউনজুনের কোনো খোঁজ খবর নেয়নি। তাছাড়া ইউনজুনকে ছোট ফ্যামিলির মেয়ে বললে সে কখনোই প্রতিবাদ করতো না, তাই সবাই এটাই ভাবতো যে তার ফ্যামিলি অনেক বেশি গরিব। তবে জিন আর আরিমকে দেখে যথেষ্ট রিচ মনে হচ্ছে। লিমিনহোর ব্যাপারটা ভীষণ কনফিউজ লাগছে। কনফিউজ দূর করতে সোবিনের দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করতে চাইলো, কিন্তু সোবিন তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি ভাই তুমি আমাকে কি বলবে, তবে আমিও তোমাকে সবটা খুলে বলতে চাই। এটা যদিও বলার সঠিক সময় না। আজকে যদি না বলি তাহলে হয়তো আরো বেশি দেরি হয়ে যাবে। আর তাছাড়া অতীত যখন সামনে এসেই গেছে, তাহলে সবটা বলে দেওয়াই ভালো। ওটির সামনের করিডোরে এক পাশে সিটে বসে আছে আরিম, তার পাশে সোবিন এবং তার পাশে লিমিনহো। অপর পাশে ওনাদের মুখ বরাবর বসে আছে মিনা আর ইউনজুন, সাথে ইউনহো ছিল। ইউনহো এক হাতে ইউনজুনকে জড়িয়ে ধরে আছে। ইউনজুন ইউনহোর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক তার মামাদের সাথে ফোনে কথা বলতে একটু নিচে গেছে। এখানে কথা বলে পেশেন্ট ডিস্টার্ব হবে, তাই নিচে যাওয়ার আগে জাঙ্কুক ইউনজুনকে অনেক ভালোভাবে সান্ত্বনা দিয়ে গেছে। একদম চিন্তা করবে না মামুনি, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি এখানে একটু বসো, আমি নিচে থেকে এখনই আসছি। ইউনজুন উত্তরে কিছু বলেনি, শুধু মায়া ভরা দৃষ্টিতে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। সোবিন লম্বা একটা শ্বাস নিল, তারপর গলার স্বরটা একটু আস্তে করে বলা শুরু করলো, আমি আর আরিম খুব ভালো বন্ধু ছিলাম। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ঢাকায় ভর্তি হই, আর তখন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব হয়। আমরা এতটাই ভালো বন্ধু ছিলাম যে একজন আরেকজনকে রেখে এক গ্লাস পানিও কখনো খেতাম না। আমাদের যখন অনার্স শেষ হয়, তখন আরিমের বাবা জানায় যে তার বন্ধুর মেয়ের সাথে আরিমের বিয়ে ঠিক করেছে। আরিমও বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। ও কাউকে পছন্দ করতো না কিংবা ভালোবাসতো না, আর বিয়েতে আমোদ করার কোনো কারণই ছিল না। তারপর জিন আর আরিমের বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তখন থেকেই আমি আরিমের সাথে দেখা করতে মাঝে মাঝে ওদের বাড়িতে যেতাম, আর জিনদের বাড়িতেও যাওয়া পড়তো আমার। আর সেখান থেকেই আমার আর ইউনজুনের পরিচয় হয়, আর আস্তে আস্তে ওকে আমি ভালোবেসে ফেলি। সবকিছু ঠিকই চলছিল। তোমরা আমার বিয়ে ঠিক করে ফেলো বড় ভাবির বোনের সাথে। আর আমি সেই কথাটা ইউনজুনকে বলি। ইউনজুন আর কোনো উপায় না পেয়ে বাড়ির সবার কাছে বিষয়টা বলে দেয়। ওদের বাড়ির কেউ আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। কারণটা জিজ্ঞাসা করলে ইউনজুনের বাবা বলেছিল ওনার যত টাকা পয়সা প্রপার্টি আছে, সেই টাকা পয়সার প্রপার্টির 4 ভাগের 1 ভাগও আমার বাবার নেই। অনেক বোঝানোর পরেও ইউনজুনের বাবা ভাইরা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না। উল্টে ইউনজুনের অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল। আমি আরিম আর জিনের কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু ওরাও আমাকে সাফ সাফ জানিয়ে দেয় যে ওরা পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। তার চেয়ে আমি যেন ইউনজুনকে ভুলে যাই, সেটাই ভালো হবে। তাই আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নেই। তোমাদের ইচ্ছের কারণে ইউনজুনের পরিবার সম্পর্কে কখনো বলা হয়নি, কারণ তোমরা সত্যটা জানলে তোমাদের সামনে আমি ছোট হয়ে যেতাম। নিজে তো বলেনি, উল্টো ইউনজুন আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল যাতে আমি ওর পরিচয় কখনো কাউকে না বলি। নিজে সবার হাজারো অপমান সহ্য করেছে, কাউকে কখনো বুঝতে দেয়নি যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। ইউনজুন আমার অযোগ্য বলে নয়, আমি ওর অযোগ্য বলে। কথাগুলো একসাথে বলে থেমে গেল সোবিন। তারপর আস্তে করে নিজের চোখের কোণায় জমা পানিটা মুছে ফেললো। লিমিনহো অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, পালিয়ে আসার পর আর কখনো ইউনজুনের বাবার বাড়িতে গিয়েছিলি? বাকিটা না হয় আমি বলছি। কথাটা শুনে সবাই ওনার দিকে তাকালো এবং আরিম বলতে শুরু করলো, ইউনজুন চলে যাওয়ার পর সবাই এটা জেনে যায় যে ইউনজুন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। ইউনজুনের সাথে যে ছেলেটার বিয়ে ঠিক করা হয়, সেই ছেলের বাড়ির লোক এসে ইউনজুনের মা, বাবা, ভাই এবং জিনকে অনেক অপমান করে। শুধু ওনারা না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যেখানে যেত সেখানে সবাই অপমান করতো। আমার তো সোবিন আর ইউনজুনের উপর ভীষণ রাগ হয়েছিল, তাই আমি
ওদের কখনো খোঁজ খবর নেয়নি। ওরা যাওয়ার 3 বছর পরেই আমার শ্বশুর শাশুড়ির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেখানে আমার শাশুড়ি স্পটে ডেড হয়। আমার শ্বশুরকে হসপিটালে নিয়ে আসা হয়, আর তার 2 দিন পরেই উনি মারা যান। মারা যাওয়ার আগে উনি সবাইকে ডেকে বলেছিল যে উনি ইয়ঞ্জন আর সবিনকে মাফ করে দিয়েছে। জিন আর জিনের ভাইদের বলে দেয় যে ওরা যেন ইয়ঞ্জন আর সবিনকে মাফ করে দেয় আর ওদের বিয়েটা যেন মেনে নেয়। কিন্তু ইয়ঞ্জনের ভাইদের মনে আর জিনের মনে ভীষণ রাগ ছিল, তাই হয়তো মাফ করতে পারেনি। উল্টো ইয়ঞ্জনকে তার মা বাবা যে মরে গেছে সেই খবরটাও জানায়নি। ওনাদের মৃত্যুর 15 দিন পরে ইয়ঞ্জন আর সবিন কিভাবে যেন খবরটা পেয়ে যায়। খবরটা শুনেই ওরা ইয়ঞ্জনের বাড়িতে চলে আসে। জিন আর জিনের ভাইরা ওদের বাসায় ঢুকতে দেয়নি, এমনকি ওর মা বাবার কবরটা কোথায় সেটাও বলেনি। ইয়ঞ্জন তো জিনের পা ধরে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু জিনের মন একটু গলেনি। উল্টো বলেছিল ইয়ঞ্জন যেন এই বাড়ির আশেপাশে আর কখনো না আসে। সেদিন ইয়ঞ্জন বলেছিল যে এই বাড়িতে সে আর কখনো পা রাখবে না। তারপর সে যে চলে গিয়েছিল আর কখনো ইয়ঞ্জন তার বাড়িতে ফেরেনি। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। আমাদের সবার রাগ অভিমান সবটা কমে গিয়েছিল, আর ওরা সবাই ইয়ঞ্জনকে মাফ করে দিয়েছিল। তারপরে আমরা ইয়ঞ্জনকে সবাই মিলে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। কথাগুলো বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আরেম। কথাগুলো শুনে লিমিনহুর আর মিনার চোখে পানি চলে আসলো। আজকের টপ কমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম কমেন্ট করেছে ফারহানা, সেকেন্ডে তাসনোবা, এন্ড থার্ডে শর্মিলা, স্মৃতি আক্তার, সাদিয়া আফরিন, রুহি, নিয়ন, নামটা অনেক অদ্ভুত, ছেলের নাম নিয়ে বুঝতে পারছি না, সোহানা, সোনিকা, রাইসা, আর লাস্টে হচ্ছে কিম ইমতি। এটা হচ্ছে কিম তাইংয়ের বোন। এই 10 জন আগামী ভিডিওতে টপ কমেন্ট করেছিল। তোমরা যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আর যাদের নামগুলো বলতে পারিনি তাদেরকে সরি। নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলে দেওয়া হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এন্ড নেক্সট পার্টের জন্য ওয়েট করো। নেক্সট পার্টে অনেক বড় ধামাকা আছে, এন্ড বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।